ওয়েলকাম টু দ্য হেল্পার ওয়ান ক্লাসেস। আমরা আজকে WBSS এর গ্রুপ ডির 2017 অফিসিয়াল পেপারের ফুল সলিউশন নিয়ে এসেছি, যেটার এক্সাম হয়েছিল 19/12/2017-তে। তো এবছরেও ডাব্লিউবি মানে স্কুল সার্ভিসের যে ডাব্লিউবির ক্লার্ক এবং গ্রুপ ডির যে পরীক্ষা আছে তার এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই নোটিশটা দেখেছো, এবং এই নোটিশে বলে দেওয়া হয়েছে যে 1 মার্চ 2026-এ ক্লার্কের পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ সির পরীক্ষা হবে, আর গ্রুপ ডির পরীক্ষা হবে 8 মার্চ 2026-এ। তো প্রথম পরীক্ষার জন্য হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট ক্লার্কের জন্য সময় আছে, আর গ্রুপ ডির জন্য সময় হবে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট করে। তা দুটো পরীক্ষা হবে 12টা থেকে। অতএব এই সময়টা আমরা কিন্তু মক দেব এবার থেকে। 30 মিনিট করে অ্যাডিশনাল টাইম থাকবে প্রোভাইডেড ভিএইচ ক্যান্ডিডেট আর স্ক্রাইবদের জন্য। এবার তোমরা যারা যারা মক দিতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, এখানেও যুক্ত হয়ে যাও, এবং ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাও। সমস্ত আপডেট এখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং কখন মকের লিঙ্ক থাকবে সেটাও আমরা তোমাদেরকে। তো এই পরীক্ষাটার জন্য দেখো, টোটাল 45টা প্রশ্ন থাকবে। অফলাইন মোডে পরীক্ষা হবে, ওএমআর শিট দিয়ে দেবে তোমাদের। টোটাল মার্ক থাকবে 45, আর টোটাল টাইম হবে 1 ঘন্টা 20 মিনিট, যেটা আগের বারে পরীক্ষা হয়েছিল 1 ঘন্টার জন্য। নেগেটিভ মার্কিং থাকবে না, রিটেন এক্সাম, ইন্টারভিউ, এই দুটো প্রসেসে পরীক্ষাটা হবে। আর এখানে 3টে পার্ট থাকবে, যেটা হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক, 15-15-15 করে গ্রুপ ডির পরীক্ষায়। এবার চলে যাই আমরা আগেরবারের প্রশ্নের প্যাটার্ন কেমন হয়েছিল, কী ধরনের প্রশ্ন এসেছিল, যে পিওয়াইকিউ করলে আমরা সেই ধারণাটা পেয়ে যাব। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের 2017 সলিউশনটা আমরা করছি। প্রথম বিভাগ ছিল সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের, যেখানে প্রথম প্রশ্নই দিয়েছিল পর্ণমোচী গাছে কী হয়। গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায়, অর্থাৎ শীতে পাতা ঝরে যায়, এটাই হবে অ্যান্সার। পর্ণমোচী গাছ। আর চিরহরিৎ গাছগুলো গিয়ে সারা বছর পাতা থাকে, শীতে পাতা ঝরে যায়, এরকম কয়েকটা গাছের নাম শাল, সেগুন, অশ্বত্থ, বট। বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কি? ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে বিবৃতি করে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি হচ্ছে মহাবিশ্বের, এই যে আমাদের যে যেখানে বাস করি পৃথিবী ছাড়াও আমাদের কি আছে, পৃথিবী থাকে যে সৌরমণ্ডলে, সৌরমণ্ডল ছাড়াও এরকম অজস্র অসংখ্য সৌরমণ্ডল, নক্ষত্রমণ্ডল নিয়ে আমাদের এই মহাবিশ্ব গঠিত হয়েছে। শুধু তো নক্ষত্র না, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি এবং বিভিন্ন রকম গ্রহ, গ্রহণপুঞ্জ প্রভৃতি নিয়ে আমাদের এই গ্যালাক্সি তৈরি হয়েছে। তো এই গ্যালাক্সির যে সৃষ্টি, বলছে যে গ্যালাক্সির সৃষ্টি হয়েছিল, বিজ্ঞানী হচ্ছে জর্জেস লেমাইত্রে এই তত্ত্বের জনক ছিলেন, এবং তিনি বলেছিলেন যে 13.18 বিলিয়ন বছর অনুসারে মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র কণা অকল্পনীয় উত্তপ্ত এবং ঘন বিন্দু থেকে প্রসারিত হতে শুরু করে, এবং সেটা প্রসারিত হতে হতে আজকের এই বিশাল ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি ছিল। আর সূর্যের সৃষ্টি হয়েছিল যে এই মহাবিশ্ব সৃষ্টির প্রায় 460 কোটি বছর আগে। মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল 1380 কোটি বছর আগে বা 13.8 বিলিয়ন, আর সূর্য সৃষ্টি হয়েছে প্রায় 460 কোটি, মানে 4.6 বিলিয়ন বছর আগে। তো এই সূর্য সৃষ্টির যে ঘটনা তাকে বলা হয় নেবুলার হাইপোথিসিস, সূর্য সৃষ্টির তত্ত্ব। অ্যাকচুয়ালি এই তত্ত্বগুলো মানে পুরোপুরি প্রমাণ্য নয়, এটা হচ্ছে আনুমানিক। মাধ্যাকর্ষণ হচ্ছে এটা মৌলিক বল, এখানে যে অপশানটা দিয়েছে এটা ফান্ডামেন্টাল ফোর্স। বিগ ব্যাং তত্ত্বের মূল বিষয় হলো মহাবিশ্বের সৃষ্টি, যেটা একটা নির্দিষ্ট বলের নয়। মানে এর সাথে শুধুমাত্র আমাদের পৃথিবীতে যে শুধু মাধ্যাকর্ষণ বলই আছে তা কিন্তু নয়, ঘর্ষণ বল আছে, এছাড়াও আরও অন্যান্য বল আছে, সেগুলো নিয়েও আমাদের কাজ আছে। অণুজীব, অণুজীব এখানে যে অপশানটা দিয়েছে, অণুজীব হচ্ছে জীববিজ্ঞানের বিষয়, আর বিগ ব্যাং হচ্ছে ফিজিক্সের বিষয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো এই এমআইসির পুরো কথা এখানে জানতে গেছে। এমআইসির পুরো কথা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, যার সংকেত হচ্ছে CH3NCO। আর এটা ঘটনাটা ঘটেছিল 1984 সালে 2 থেকে 3 ডিসেম্বর, মানে 2 ডিসেম্বর রাত্রে ঘটনাটা ঘটে। ভোপালের এই ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড বা ইউসিআইএল এর কারখানায় হচ্ছে গ্যাসটা লিক করে যায়, এবং ওই অঞ্চলের বহু মানুষ সেই রাত্রে অসুস্থ হয়ে মারা যায়। এরপরে ওই গ্যাস, বাকিটা যে অবশিষ্ট গ্যাস ছিল সেই নিষ্ক্রিয় করার জন্য অপারেশন ফেথ চালিয়েছিল গভর্নমেন্ট। এরপরে আনা হয় পরিবেশ সুরক্ষা আইন ভারতে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1980। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এখানে কোনটা নয়, অবশ্যই উত্তর হবে হাইড্রোজেন। আমরা গ্রিন হাউস গ্যাস বলতে সেই গ্যাসগুলোর কথা জানি যারা হচ্ছে বায়ুমণ্ডলের তাপকে আটকে রাখে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধান দায়ী, তাদেরকে বলে গ্রিন হাউস গ্যাস। 3টে আছে এখানে, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এছাড়াও অন্যান্য গ্রিন হাউস গ্যাস আছে আমাদের, তবে এখানে যে অপশানগুলো আছে এগুলো হচ্ছে সব গ্রিন হাউস গ্যাস, আর হাইড্রোজেন কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়।
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? উত্তর হবে হচ্ছে হংসজন্তু বা ডাক বিল্ড প্লাটিপ্লাস। স্তন্যপায়ী প্রাণী বলতেই আমাদের চোখের সামনে বিষয়টা কি, সে বাচ্চা প্রসব করবে এবং মাতৃদুগ্ধ খেয়ে বড় হবে। কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র হংসজন্তু এবং একিমডনা ডিম পাড়ে, আর বাকি সবাই সরাসরি বাচ্চা দেয়। হংসজন্তু বা প্লাটিপাস হলো এক ধরনের বিশেষ স্তন্যপায়ী প্রাণী যারা বাচ্চার জন্ম না দিয়ে ডিম পাড়ে, এদের মনোট্রিম বলা হয়। প্লাটিপাস ছাড়াও একিমডনা নামে আরেকটা প্রাণী এই তালিকায় পড়ে। অন্যান্য অপশানগুলো হচ্ছে ভুল, কারণ ডলফিন, তিমি এরা সব জলজ স্তন্যপায়ী হলো মানুষের মতন সরাসরি বাচ্চা জন্ম দেয়। আর ডুগং একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, এটিও সরাসরি বাচ্চার জন্ম। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? উত্তর হবে হচ্ছে আমশা। কারণ হচ্ছে আমশা হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ বা আদ্যপ্রাণী ঘটিত রোগ, যার জীবাণুর নাম হচ্ছে এন্টাবিমা হিস্টোলাইটিকা। এটা সাধারণত দূষিত জল খাবারের মাধ্যমে ছড়ায় এবং অন্ত্রে সংক্রমণ ঘটায়, মানে অন্ত্রিক আমশার আরেক নাম। টাইফয়েড এটা হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ। আর কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিপথেরিয়া হচ্ছে ক্রোনিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অর্থাৎ এই তিনটে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা জানি, আর বাকি অ্যামোসা হচ্ছে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? অবশ্যই উত্তর হবে অস্ট্রেলিয়া মানে ক্যাঙ্গারু, ছবি চোখে ভেসে ওঠে। ক্যাঙ্গারু এবার ইমু এই পাখি অস্ট্রেলিয়ার কোটস অফ আর্মস বা জাতীয় পাখির প্রতীকের ঢালে দেখা যায়। মজার ব্যাপার হলো এই দুটো প্রাণী পিছনের দিকে হাঁটতে পারে না, যা দেশটি সর্বদা এগিয়ে যাওয়া বা অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। কানাডার প্রতীক হচ্ছে ম্যাপল পাতা আর বিভার, জাতীয় পশু এদের। ইতালির জাতীয় প্রতীক হচ্ছে সাদা তারা বা স্টেলা ডি ইটালিয়া। আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক কি হার্প, মানে এক ধরনের বাদ্যযন্ত্র, শ্যামরক একটা বিশেষ। রাতকানা রোগ অবশ্যই হয় ভিটামিন এর অভাবে, কারণ ভিটামিন এ হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। চোখের রেটিনায় রোডোপসিন নামক রঞ্জক পদার্থ তৈরিতে ভিটামিন এ সাহায্য করে, যা মৃদু আলোতে দেখতে সাহায্য করে। এর অভাবেই রাতকানা রোগ হয়, অর্থাৎ রোগী কম আলোতে ভালো দেখতে পায় না। আর ভিটামিনের অভাব মেটানোর জন্য আমরা কী কী খেতে পারি? গাজর, পাকা পেঁপে, কড লিভার অয়েল, ডিমের কুসুম, পালং শাক, এগুলো খেলে ভিটামিন এ পেতে পারি আমরা। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট, হাড় বেঁকে যাওয়া, বড়দের অস্টিওম্যালিশিয়া রোগ হয়। আর ভিটামিন সি এর অভাবে স্কারভি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। আর ভিটামিন কে রক্ত তঞ্চনে জমাট বাঁধতে সাহায্য করে, এর অভাবে কেটে গেলে রক্ত পড়া সহজে বন্ধ হয় না, এটাকে হ্যামারেজে বলা হয়। এখানে প্রশ্ন দিয়েছে আপনার ক্যারিজ হলে আপনি কোথায় যাবেন? ক্যারিজ হচ্ছে একটা দাঁতের রোগ, মানে দাঁতের ক্ষয়কে ক্যারিজ বলা হয়। দাঁতের ক্যাভিটি বা গর্ত হয় না আমাদের, পোকা লাগা বলে যেটাকে গর্ত হয়ে যায়, সেটাকে বলা হয় ক্যারিজ। এর জন্য ডেন্টিস্টের কাছে যাবো। আর কার্ডিওলজি হচ্ছে হার্টের বিশেষজ্ঞ। অর্থোপেডিক্স হচ্ছে হাড় বা অস্থি সংক্রান্ত বিশেষজ্ঞ। আর নিউরোলজিস্ট মানে কি জানি, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। এসব ডার্মাটোলজিস্ট মানে চর্মরোগ বিশেষজ্ঞ। অঙ্কোলজিস্ট মানে হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ। পেডিস্ট্রিয়ান মানে শিশুরোগ বিশেষজ্ঞ। আর অপথ্যালমোলজিস্ট মানে চোখের ডাক্তার। পৃথিবীর সবথেকে গভীর হ্রদ কোনটি? পৃথিবীর সবথেকে গভীর হ্রদ হলো বৈকাল হ্রদ। গভীরতার দিক থেকে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, হ্রদটি পৃথিবীর গভীরতম, মানে 1642 মিটার গভীর। আর প্রাচীনতম মিষ্টি জলের হ্রদ, এটি পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% ধারণ করে। লোহিত সাগর, রেড সি, এটি এশিয়া ও আফ্রিকার মাঝে অবস্থিত, একটি লবণাক্ত জলের সাগর, হ্রদ নয়। ডাল হ্রদ বা ডাল লেক, এটি ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত, এটি পর্যটনের জন্য বিখ্যাত হলেও গভীরতম নয়। কাস্পিয়ান সাগর, এটি পৃথিবীর বৃহত্তম হ্রদ আয়তনের দিক থেকে, কিন্তু গভীরতম নয়। এই হ্রদের ব্যাপার আসলে আমাদের একটু কিছু গুলিয়ে যায়। গভীরতম, বৃহত্তম আর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। দেখো, গভীরতম হ্রদ বললে বৈকাল হ্রদ বলবো, যেটা রাশিয়ায় আছে। আর বৃহত্তম হ্রদ আয়তনের দিক থেকে, এটা হচ্ছে ডেপথের দিক থেকে, ঠিক আছে। আয়তনের দিক থেকে হলে কাস্পিয়ান সাগর। আর মিষ্টি জলের হ্রদ বললে সুপিরিয়র হ্রদ, আমেরিকার কানাডায় যেটা আছে। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, মানুষ পরভোজী, সর্বভুক, মাংসাশী অবশ্যই, কিন্তু মানুষ স্বভোজী নয়, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে না। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি অবশ্যই ডক্টর বি আর আম্বেদকরকে বলা হবে। এখন দেখো, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধান কমিটি বা খসড়া কমিটির প্রধান, হচ্ছে ড্রাফট কমিটির চেয়ারম্যান। তিনি সংবিধান রচনায় তার অসামান্য অবদানের জন্য, আইনি জ্ঞান, নেতৃত্বের জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বা মুখ্য স্থপতি বলা হয়। আর বিএন রাও, তিনিও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। তিনিও সংবিধানের প্রাথমিক কমিটি বা খসড়া কমিটিতে
ছিলেন তিনি, কিন্তু তিনি স্থপতি নন। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গণপরিষদের স্থায়ী সভাপতি এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি। আর এন গোপালস্বামী আয়াঙ্গার, তিনি খসড়া কমিটির বা এই ড্রাফটিং কমিটির একজন সদস্য ছিলেন। মাথায় রাখবে, ড্রাফটিং কমিটিটা মোট 7 জন মেম্বার ছিল টোটাল। খসড়া কমিটি যেটা বা ড্রাফটিং কমিটি গঠন হয়েছিল 29 আগস্ট 1947 সালে। মোট সদস্য ছিল 7 জন। চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। সংবিধান তৈরি হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন, মানে প্রায় 3 বছর। সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। সংবিধান কার্যকর হয়েছে 26 জানুয়ারি 1950, যে দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু হচ্ছে সয়াবিনের দুধের দইকে বলা হয় টোফু। ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, সেটি হলো কি, দেখো ভূমিকম্প একটু আগেই হয়েছে আমাদের আজকে। তো ভূমিকম্পের তীব্রতা যেটা মাপার জন্য আমরা, দেখো, যে যন্ত্রটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর যে স্কেলটা ব্যবহার করছি তার নাম কিন্তু রিক্টার স্কেল। আমরা অনেক সময় রিক্টার স্কেল আর সিসমোগ্রাফের মধ্যে ভুল করে বসি। যেটা হচ্ছে সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, আর বা মাটির কম্পন বা সিসমিক তরঙ্গকে রেকর্ড করে সিসমোগ্রাফ যন্ত্রটা। আর রিক্টার স্কেল হচ্ছে স্কেল, মানে আমরা ধরো স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপি, তো যেমন সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফুট প্রভৃতির দৈর্ঘ্য মাপ, প্রভৃতি রকমের দৈর্ঘ্য মাপ, বা আমস্ট্রং থেকে বিভিন্ন রকম। তেমনই এগুলো কি একক, ঠিক আছে, ইউনিট। তেমনই এর ইউনিট কি, ভূমিকম্পের ইউনিট হিসাবে রিক্টার স্কেল ব্যবহার করা হয়, ঠিক আছে, পরিমাপক স্কেল বা একক। এ ভূমিকম্পের শক্তি মাপায়, মানে ভূমিকম্পটা কত ইউনিটের হলো, সেই ক্ষেত্রে রিক্টার কথাটা ব্যবহার করা হবে। 7.8 রিক্টার, 9 রিক্টার, 5 রিক্টার, 2 রিক্টার, 1 রিক্টার, এইরকমভাবে হিসাবটা করা হয়। পলিগ্রাফ, এটি সাধারণত লাইট ডিটেক্টর বা মিথ্যা ধরা যন্ত্র হিসেবে পরিচিত। আর হাইড্রোমিটার কী হয়? তরলের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র। আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। তাহলে হাইগ্রো এই বানানটা খেয়াল রাখতাম। মশার জৈব নিয়ন্ত্রণে কোন মাছ ব্যবহৃত হয়? অবশ্যই উত্তর হবে গাম্বুসিয়া। দেখো, রুই বাটা এরা তো কার্প, আর পুঁটি মাছ মশার লার্ভা খায় কিন্তু খুব কম, সেটা দিয়ে পুরো মশাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। কিন্তু গাম্বুসিয়া বা গাপ্পি, ঠিক আছে, আর একটা মাছ, সেগুলোকে মশার নিয়ন্ত্রণে বহুলভাবে ব্যবহৃত করা হয়। এর পরের পার্ট ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা প্রশ্ন থাকবে এবং 15 নাম্বার। এখানে প্রথম প্রশ্ন দিয়েছিল, এখানে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে। তিনি হলেন কে? তিনি হলেন, সঠিক উত্তর হবে মাদার টেরেসা। 2004 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি মাদার টেরেসাকে সম্মান জানাতে পার্ক স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখে মাদার টেরেসা সরকার। জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? এখানে মাথায় রাখবে, এই যে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্টের বোর্ড অফ গভর্নর্সের ভারতীয় গভর্নর হিসেবে সবসময় আমাদের যে সময় যে অর্থমন্ত্রী থাকবে, মানে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছেন, এখন উনি ভারতের বোর্ড অফ গভর্নেন্সে, এডিবির বোর্ড অফ গভর্নেন্সে ভারতের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। আর 2014 সালে তখন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে, অর্থমন্ত্রী ছিল হচ্ছে অরুণ জেটলি, তাই তখনকার হিসাবে উত্তরটা হচ্ছে অরুণ জেটলি, ঠিক আছে, কিন্তু বর্তমান হিসাবে উত্তরটা কিন্তু হবে নির্মলা সীতারামন। অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামকরণে করা হয়েছে? উত্তরটা হবে সর্দার প্যাটেল, বল্লভভাই প্যাটেল। মানে 2014 সালের অক্টোবর মাসে ভারত সরকার ঘোষণা করেছিল যে নতুন আরবান হাউসিং মিশনের এর নাম হবে সর্দার প্যাটেল ন্যাশনাল মিশন ফর আরবান হাউসিং। এই মিশনের লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে সবার জন্য ঘর নিশ্চিত করা। পরবর্তীকালে 2015 সালে এই উদ্যোগটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY নামে ব্যাপকভাবে পরিচিতি পায়। এই PMAY হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে রুরাল আর আরবান। রুরাল আর হচ্ছে আরবান। এখন এটা PMAY নামেই খুব বহুল বা রেজিস্টার্ড হয়ে রয়েছে। আর এডিবি সম্বন্ধে একটা কতগুলো পয়েন্ট মনে রাখবে। এডিবির সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্স অবস্থিত এটা। আর প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 19 ডিসেম্বর 1966। সদস্য হচ্ছে 68 দেশ। ভারত হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য, মানে প্রতিষ্ঠাতার সময় এডিবিতে ছিল ভারত। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাসাতো সুগো আসাকাওয়া, জাপান থেকে। ভারতের ভূমিকা, এডিবির চতুর্থ বৃহত্তম শেয়ার হোল্ডার হচ্ছে ভারত। সাধারণত ভারতের অর্থমন্ত্রী, বর্তমানে যেমন নির্মলা সীতারামন আছেন, ভারতের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অবশ্যই সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা হবে হচ্ছে কৃষি, পশুপালন, শিকার বা বাণিজ্য নয়। কারণ সিন্ধু সভ্যতার মানুষরা বাণিজ্যে খুব উন্নত হলেও তাদের জীবিকার প্রধান উৎস ছিল কৃষি। সিন্ধু নদীর উর্বর পলিমাটিতে
গম, যব, মটরশুঁটি, তিল এবং সরিষার মতন ফসলের প্রচুর চাষ হতো। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো অবশ্যই হকি। হকির জাদুকর হচ্ছে ধ্যানচাঁদ, আমরা জানি। গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? গতিধারা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারে চালু করেছে। নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? অবশ্যই এখানে ধান হবে উত্তর। বাজরা যদিও মৌসুমি ফসল, মৌসুমির ওপর নির্ভর করে, মৌসুমির ওপর, তবে এটা ক্রান্তীয় মৌসুমি ফসল হিসেবে ধানের ওপর ক্রান্তীয় মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি। আর ভারতের প্রধান খারিফ শস্য যা বর্ষাকালে মৌসুমি বায়ুর আগমনের সাথে চাষ করা হয়। ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর বৃষ্টিপাত ও উষ্ণ আবহাওয়া, যা ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। আর গম, সরিষা এগুলো হচ্ছে রবি শস্য, কারণ দুই ধরনের শস্য আছে আমরা জানি, খারিফ আর রবি। এই কারণে ক্রান্তীয় মৌসুমি ফসল হিসেবে ধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই উত্তর হবে ধান। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন কে? তিনি হলেন এখানে কিন্তু বিধানসভা। এখানে মাথায় রাখতে হবে, যৌথভাবে দায়বদ্ধ যখন হবে তখন কিন্তু বিধানসভা, আর যখন এককভাবে যখন বললো তখন কিন্তু, কারণ রাজ্যপালও দেখো তুমি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, কারণ রাজ্যপাল পরিবর্তিত হতে পারে, স্পিকারও পরিবর্তন করতে পারে, মুখ্যমন্ত্রীরও পরিবর্তন করতে পারে, অতএব বিধানসভার ওপরে সমস্ত মন্ত্রীরা দায়বদ্ধ। ভারতীয় সংবিধানের 164(2) ধারা অনুযায়ী বা আর্টিকেল 164(2) অনুযায়ী রাজ্য মন্ত্রী পরিষদ যৌথভাবে রাজ্যের বিধানসভার কাছে দায়বদ্ধ থাকবে। এর অর্থ বিধানসভায় যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় তবে সমস্ত মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে। এটি সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি একটা। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? অবশ্যই 1911। 1911 সালের 29শে জুলাই মোহনবাগান ক্লাব ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালে শক্তিশালী ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়েছিল। এটি ছিল প্রথম কোনো ভারতীয় দলের আইএফএ শিল্ড জয়। এই জয় ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং জাতীয়তাবাদের জাগরণে বিশাল ভূমিকা পালন করেছিল। মোহনবাগানের অধিনায়ক ছিল শিবদাস ভাদুড়ী, যেখানে ফাইনাল গোল করেছিল শিবদাস। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? অবশ্যই উত্তর হবে বল্লাল সেন। সেন বংশের রাজা বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা বা কুলীন প্রথার প্রবর্তন করেছিলেন। তিনি সমাজের উচ্চবর্ণের ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থদের মধ্যে সামাজিক মর্যাদা ও বিশুদ্ধতা রক্ষার জন্য এই প্রথা চালু করেন। বল্লাল সেন একজন সুপণ্ডিত ছিলেন। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামে দুটি বিখ্যাত গ্রন্থ প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? অবশ্যই শচীন টেন্ডুলকর। পেট্রোলিয়াম বা কয়লা পুড়িয়ে। আর পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়েছে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল থেকে পাওয়া যায়, আর পেট্রোলিয়াম তো মাটির নিচে সঞ্চিত আছে। তা এইগুলো সবই হচ্ছে খনিজ জিনিস থেকে তৈরি হচ্ছে। এর ফলে একদিন খনিজ জিনিসগুলো পুড়িয়ে গেলে এগুলো আর পাওয়া যাবে না। কিন্তু সৌর বিদ্যুৎ কি আজীবন আমরা পেতে পারি, যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে, সৌরমণ্ডল থাকবে, সূর্য থাকবে, ততদিন আমরা সৌর বিদ্যুৎ আমরা পেতে পারবো। তাই এটাই হচ্ছে বারবার পেতে পারবো। বিশ্বভারতী অবস্থিত কোথায়? না বীরভূমে। পৃথিবী তার নিজের অক্ষের বরাবর যেদিকে থেকে যেদিকে আবর্তন করে তা হলো পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে পৃথিবী। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর নীলরতন সরকার প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার এনআরএস মেডিকেল কলেজ, এনআরএস। দ্বারকানাথ ঠাকুর একজন হচ্ছে বিত্তশালী জমিদার এবং উদ্যোক্তা ছিলেন। আর আলামোহন দাস কলকাতায় যে দাসনগর আছে, সেই দাসনগর এবং ইন্ডিয়ান মিশনারি এবং চাপরানি বা মুড়ি ভাজার কল তিনি আবিষ্কারের জন্য প্রচলিত। এর পরের পার্টটা হচ্ছে অ্যারিথমেটিক। এখানেও ঠিক 15টা প্রশ্ন থাকবে তোমাদের। চলো আমরা অ্যারিথমেটিক পার্টটা সলভ করে নিই। এখানে বলেছে একটি খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো ও 1/50 বেগুনি, 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ রঙের অংশের দৈর্ঘ্য 12.8 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য হলো কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে টোটাল খুঁটিটা যদি আমরা 1 অংশ ধরি, তাহলে টোটাল খুঁটি থেকে আমাদের যে অংশগুলো রং করা আছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 1/10 যোগ 1/20 যোগ 1/30 যোগ 1/40 যোগ 1/50 যোগ 1/60। এইবার দেখো এই অংশটার পুরো লসাগু হবে হচ্ছে 600। এবার উপরে যদি আমরা হিসাব করি তাহলে দেখবো, এখানে দেখবো হচ্ছে 60 যোগ 30 যোগ 20 যোগ হচ্ছে 15 যোগ 12 যোগ 10, আমাদের এটা আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 90, 100, 120,
30, 40, 147, 147/600। আর এখান থেকে আমরা যদি বিয়োগ দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 600 মাইনাস 147, 600 মাইনাস 147/600। তাহলে এখান থেকে বিয়োগ দিলে আমরা যেটা পাবো 3, 4 5, মানে 5 হাতে 1 ওভার 5, 453/600, এটা আমরা পাবো। এবার দেখো এই যে ভ্যালুটা বলে দিয়েছে, সবুজ রঙের অংশের দৈর্ঘ্যের ভ্যালুটা এত বলে দিয়েছে 12.08 মিটার। তাহলে এই যে অংশটা এখানে প্রথমে লাল, তারপরে যে সাদা হোয়াইট, তারপরে হচ্ছে নীল ব্লু, তারপরে কালো মানে ব্ল্যাক, তারপরে হচ্ছে বেগুনি মানে ভায়োলেট, আর হলুদ মানে ইয়েলো। এই অংশগুলো বাদে বাকি অংশ 8টা অংশ আছে লাল। তাহলে এই অংশটা, সরি লাল বলছি, সবুজ অংশ করা আছে এই অংশটা, বাকি অংশটা। তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য হিসাবে 12.8 মিটার, যেটা ভ্যালু হচ্ছে এইটা। তাহলে খুঁটির দৈর্ঘ্য মানে এক অংশ। তাহলে 453/600, যেটার ইউনিট ভ্যালু হচ্ছে 12.08। তাহলে 1 ইউনিট বা এক অংশের ভ্যালু আমরা এক অংশ প্রথমে ধরে নিয়েছি। তাহলে 12.08/453 ইন্টু 600। এখানে হচ্ছে দশমিক তুলে দিলাম, 100 চলে এলো, আমাদের 0 0 কেটে গেল। এবার যদি কাটাকুটি করি আমরা পাবো কত, 3 দিয়ে কাটবো। তাহলে এখানে 2 পড়ে থাকলো, এখানে 3 দিয়ে কাটলে 3 15 45, এখানে 1। এবার এটাকে 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে এখানে 8 হবে, তাহলে এখানে হবে 16 মিটার। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত হবে, 16 মিটার। এটা অপশন সি হচ্ছে আমাদের রাইট অপশন হবে। বলেছে একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% হবে কত, সেটা জানতে চাইছে। তাহলে দেখো 30% আর 25% সংখ্যার এদের পার্থক্য হচ্ছে 15। তাহলে 30% আর 25%, এই দুটোর পার্থক্য কত, 15। অর্থাৎ 5% মানে যদি 15 হয়, তাহলে 20% মানে কত হবে, 20% মানে হবে 15 ইন্টু 20/5। তাহলে কাটাকুটি করলে হবে 4, 4 15 60। অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে সংখ্যাটির 20% হবে হচ্ছে আমাদের 60। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটা কাটতে পারবে। তাহলে 24 জন লোক 12 দিনে একটা পুকুর কেটে ফেলছে, তাহলে একজন বেশি সময় নেবে, তাহলে 8 দিনে পুকুরটা কাটতে হবে। তাহলে 8 দিনে কাটতে কতজন লোক লাগবে, 3 3 বারং 36 জন লোক লাগবে। তাহলে 8 দিনে কাটতে 36 জন লোক লাগবে। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে, তাহলে 3-এর সাথে যদি আমরা -1/3 এটা গুণ করি, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, -1। তাহলে অপশন সি হবে রাইট অপশন। 90 ভাগ 0.09 ইন্টু 10 এর মান কত হবে। তাহলে 90 ভাগ মানে হচ্ছে 0.09, আগে ভাগের কাজ হয় আমাদের, ইন্টু 10 ওপরে, আর এই দশমিকের জন্য আমরা কি 100 করে দেবো, ওপরে 100 গুণ করে দিলাম। তাহলে হচ্ছে পয়েন্ট কেটে গেল, 9 দিয়ে কাটলে এখানে হবে 10। দেখো এখানে 100 100, তাহলে এর মধ্যে দুটো 10 আছে, অর্থাৎ 4টে শূন্য আছে, মানে দুটো শূন্য বেরিয়ে আসবে, একের বিটে দুটো শূন্য, মানে 100 হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করলে এটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আমরা এফেক্টিভ রেশিও মেথডে অঙ্কটা করব, সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কী হবে, 10 + 10 যোগ 10 × 10/100। তাহলে 0 0 কেটে গেল, এদিকে হচ্ছে 21%। তাহলে কতটা বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, 21% বৃদ্ধি পাবে। 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 2 থেকে শুরু হবে, 2 যোগ 3, মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে ফেলি, 5 যোগ 7 যোগ 11। তাহলে কত হচ্ছে, 2 এর 3 5 আর 5 10 আর 7 17, 17 আর 11 হচ্ছে 28। তাহলে যোগফল হবে 12-র মধ্যে সংখ্যাগুলোর যোগফল হবে হচ্ছে 28। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে 1023-কে ভাগ করতে হবে, অথচ ভাগশেষ থাকবে, একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। তো ভাগশেষ থাকার মানে কি, সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে ভাগশেষ থেকে, মূল সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দিলে কি পাবো, 1020 পাবো এখানে। আর এখানে 750 থেকে যদি বিয়োগ দিই 2, তাহলে পাবো হচ্ছে 748। কেন বিয়োগ দিলাম, কারণ এগুলো ভাগশেষ রয়েছে, অর্থাৎ বেশি রয়েছে ভাগ করে। ধরো একটা সংখ্যা আমি 5 নিলাম, 5কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণ আমরা তো 4 হবে,
এক। এই যে এক যদি 5 থেকে বাদ দিই তাহলে সংখ্যাটা পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। তেমন এখানে ভাগশেষগুলো বিয়োগ দিয়ে দিলে কী হবে, এখানেও সংখ্যাগুলো পূর্ণ বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো দ্বারা, এর মধ্যে যে সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে রয়েছে আমাদের 1020, তার হচ্ছে 748। এই দুটো সংখ্যার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে 2 দিয়ে যাবে, 5 দুগুণ 10, আর এদিকে হচ্ছে 10 দুগুণ 20। আবার এখানে যদি দিই তাহলে 37 4, আবার যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে 25 দুগুণ 50 5, আর এখানে দিলে হচ্ছে 18 7। এবার দেখো আমাদের কত দিয়ে যাবে, দেখো এখানে 4 আছে আর বাকি সংখ্যাটা কত দিয়ে যাবে অনেক সময় মাথায় আসে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে 17 দিয়ে যাবে, কারণ 4 17 68, 4-এর গুণিতক একমাত্র 68 আছে আর এটা 17 দিয়েই যাবে। দেখো 17 একে 17, 85 থাকলো, 5 17 85, আবার সেখানে 17 একে 17, আবার 17 একে 17, অর্থাৎ অ্যান্সার হবে কত, 68। 68 এই বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 আর 2 ভাগশেষ থাকবে। বলেছে যে একটা ট্রেন সাতাশ সেকেন্ডে, এখানে হচ্ছে 30 কিলোমিটার বেগে ধাবমান, এটা টাইপিং মিস্টেক আছে। একটা ট্রেন হচ্ছে 27/2 সেকেন্ডে মুভ করছে, মুভ করে 30 কিলোমিটার, সরি বলাটা ভুল আছে, 30 কিলোমিটার বেগে একটা চলমান ট্রেন 27/2 সেকেন্ডে একটা বিন্দুকে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটা জানতে গেছে। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাই তো? কারণ হচ্ছে আমরা আবার জানি যে একটা ট্রেন যখন একটা পোস্ট, একটা খুঁটি, একটা মানুষ এদেরকে অতিক্রম করে তখন সে তার শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তো অর্থাৎ মানুষ বা খুঁটি বা পোস্ট বা একটা বিন্দুকে অতিক্রম করতে যে সময় নেবে ওই সময়টা হচ্ছে তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব যাবে। তাহলে এক্ষেত্রে একদম প্লেন তাদের দৈর্ঘ্য এই সময় আর দূরত্ব গতিবেগের গুণফল হয়ে যাবে। সময় আছে 27/2 সেকেন্ড, আর গতিবেগ দেখো, গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, দুটোর একক আলাদা। তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা পাবো মিটার পার সেকেন্ডে। তাহলে এখানে গুণ করে দেবো 30 ইন্টু 5/18, তাহলে 27 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 15, তাহলে 15 15 225/2, অর্থাৎ 112.5 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, 112.5 মিটার। এখানে আবার একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, এখানে এক্স এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে যোগের কাজগুলো করব। তাহলে যোগের কাজগুলো যদি করে নিই তাহলে 79.63 963.80, আর এখানে পড়ে থাকবে 7.953, এখানে একটা করে শূন্য এক্সট্রা বাড়বে। তাহলে এখানে যদি যোগ করি আমরা পাবো কত, 38, এটা হচ্ছে 14 আর 9 23-এর 3, হাতে 1, 7 3 10 আর 9 19, আর 1 20 শূন্য, সরি 1 20, হাতে 2, 6 2 8, 7 15 5, হাতে 1, আর 1 10, 1050। এখান থেকে দেখো 18.732টা বিয়োগ হয়ে যাবে, 18.732 বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হবে 1, আর এখানে পড়ে থাকবে হচ্ছে 8 আর কত, 3 আর কত হলে 8 5, আর হচ্ছে 7 আর কত হলে 13, 6 দাও 13, হাতে 1, 8 আর 1 9, আর কত হলে 10, সরি 6 দাও 13, হ্যাঁ 8 আর 1 9, 9 আর কত হলো 10, তাও 10। আচ্ছা এখানটা একটুখানি আমাদের ভুল হয়েছে, এখানে 2 ছিল হাতে আমাদের, তাহলে 2 হলো হচ্ছে 21 হবে, এখানটায় 21, 1 হবে, এটা 1 হবে, এখানটা একটুখানি ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে এখানে 2 ছিল হাতে, সেখানে যোগ করলে এত হবে, এখানে হচ্ছে 2 হবে 3, তারপরে 0 1, তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের রাইট অপশান হবে। বলেছে যে এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে 6598 এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেবো। তাহলে আগে জোড় গঠন করে নিলাম দুটো করে সংখ্যার, তাহলে প্রথমে 8 দিয়ে যাবে, 8 8 64, তাহলে 198, 8-এর ডবল হচ্ছে 16, তাহলে এবার 16-র পরে কত বসালে এটা এ হবে, তাহলে 16-র পরে তো আমরা 1 নিতে পারি, 2 নিলেই বেশি হয়ে যাচ্ছে, তাহলে 161, তাহলে এখানে হিসাব করলে হবে 7, এখানে হিসাব করলে হবে 37। এখন এই যে 81 সংখ্যাটা তৈরি হলো, 81
তো তৈরি হয়েছে আমাদের 81-এর যদি আমরা বর্গ বের করি তাহলে 81 ইন্টু 81 তাহলে কত হচ্ছে আমাদের তাহলে 81 ইন্টু 81 এখানে কত হতে পারে আমাদের তাহলে 0164 আর এদিকে 160 তাহলে এখানে হবে হচ্ছে 6561 তারপর এটা সবথেকে কাছাকাছি তো এইটা 81। এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা তো বিয়োগ করলে আসবে সব থেকে কাছের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এর পরেরটা নেবো 82 ইন্টু 82 তাহলে আমাদের এখানে বর্গমূল হবে হচ্ছে 04 আর 64 আর এখানে থাকছে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 320 তাহলে 42676724। যদি কেউ বুঝতে না পারো আরেকবার বলছি, আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। এবার যে বর্গমূলের যে উত্তরটা আসবে সেক্ষেত্রে ভাগশেষ তো অবশ্যই থাকবে, এটা মিলবে না, সেই ভাগশেষকে দেখবে হিসাব করে। যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে পূর্ণবর্গ হবে, এটা তো ছোট, তাহলে এর সাথে যোগ করলে তো পূর্ণবর্গ হতে পারবে না, এটা বিয়োগ দিয়ে পূর্ণবর্গ করতে হবে। 65 থেকে বিয়োগ দিলে তবেই পূর্ণবর্গ হবে। আর যোগ করে করতে বলেছে, তার মানে ঠিক পরবর্তী সংখ্যাটা নিতে বলছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটা নিয়ে নিলাম, নিলে এবার তাহলে 6724 মাইনাস 6598 বিয়োগ দিয়ে দেবো আমরা। 8 কত হলে 14, 6 দাও 14, হাতে 1, 9 10 আর কত হলে 12, 2 দাও 12, হাতে 1, 5 6 7 1 126। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান। এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে একজন ব্যক্তি তার ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে, মানে 3জন লোক রয়েছে, তাহলে একজন ম্যান, তার দুজন যমজ ছেলে, তাহলে দুজন টুইন সন, তাহলে 2s, মানে 3জন পার্সন, তাহলে কত হচ্ছে টোটাল বয়স? টোটাল এজ হচ্ছে 30 ইন্টু 3 মানে হচ্ছে 90 ইয়ার। এবার দেখো তাদের বয়সের অনুপাত বলেছে 5:2, ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে টোটাল 90 বছর বয়সের মধ্যে ওই ব্যক্তির বয়স কত হবে? 5/5:2 হচ্ছে একজন ওই ব্যক্তি আর এক ছেলের বয়সের অনুপাত। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি ওই ব্যক্তির বয়স কত হতে পারে আমরা বের করতে হবে। তাহলে এক ছেলের অনুপাতের বয়স যদি 2 হয়, আরেক ছেলের অনুপাতের বয়সও তো 2 হবে, কারণ দুজনেই যমজ, একই বয়স হবে ওই ব্যক্তির সাথে অপর ছেলের। তাহলে 5:2:2 এটাই হবে আমাদের হিসাব। তাহলে সেক্ষেত্রে হবে 5 আর 4, টোটাল ইউনিটের মান হবে 5 আর 4 9, তাহলে 9 ইউনিট মানে যদি 90 হয় তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের 10, তাহলে ওই ব্যক্তির বয়স হবে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে 50, তাহলে ওই ব্যক্তির বয়স হবে 50 বছর। সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? তাহলে দেখো দুটো এখানে যেহেতু সরল সুদের অঙ্ক, তাহলে এক্ষেত্রে এরকম যখন কন্ডিশন বলে দেবে তোমাদের কিন্তু পুরো অঙ্কটা করতে হবে না। যদি শর্টটিকে করতে হয় তাহলে কী করবে, জাস্ট ওদের যে সুদের হারের যে ডিফারেন্স আছে, মানে 5% মাইনাস 4%, এটার ভ্যালুয়েশন কত হয়েছে, এটার জন্য 250 টাকা কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে আর কি, অর্থাৎ 1%-এর জন্য কমছে কত, 250, তাই তো? তাহলে এবার আমাদেরকে বের করতে হবে কত, 100%। তাহলে 100% হিসাবে যদি বের করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 250-র সাথে আরও 100% মানে হয়ে যাবে আমাদের 250-র সাথে আরও দুটো শূন্য এক্সট্রা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে অপশান 2 বি রাইট অপশান হবে আমাদের এক্ষেত্রে। 56483 এই সংখ্যাটা স্থানীয় মান আর অভিহিত মান, অর্থাৎ প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু যদি বলি আমরা এখানে হবে কত, 4000, আর ফেস ভ্যালু হবে আমাদের হবে হচ্ছে 4। সরি গুণফল জানতে চাইছে, ইন্টু 4, তাহলে 4 আর 4 16,000 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? দেখো 4×2=3, 4×2=3 মানে আমরা লিখতে যেটা পারি 3×4 12 দিয়ে 14, 14/3, আবার 4×1=6, এটার মানে লিখতে পারি 4 × 24 আগে 25/6, আর 39/12, আর এখানে পড়ে আছে 47/12। অনেক রকমভাবে করা যায় এটাকে, আমরা জাস্ট এদের ভগ্নাংশগুলো দেখেই করে দিতে পারি। আর যদি কেউ বুঝতে না পারে তাই জন্য একটু ভেঙে করছি আমরা। 39/12টা যেমন আছে তেমন থাকবে, আমরা তলার সবার হর সমান করে দেবো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 2, এখানে 2, তাহলে 28 এখানে হচ্ছে 3 রয়েছে, তাহলে এটা 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে, 4×14 হচ্ছে 56/12,
তাহলে এখানে হবে 50/12, তাহলে সবার নিচে 12 চলে এসেছে, তো সবার হর সমান হয়ে গেছে। সবচেয়ে বড় কোনটা হবে, যার ভ্যালুটা লবের ভ্যালু বেশি হবে, অর্থাৎ 56 বড়, তাহলে 4×2 হচ্ছে আমাদের সব থেকে বড় ডিজিট হবে। অবশ্যই আমাদের এটা ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করো, যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটাও আমাদের কমেন্ট করে যেন জানাবে।